সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠান। ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান। এই কৃষি দর্শন অনুষ্ঠান সম্প্রচারের মূল লক্ষ্য হলো আমাদের চাষি ভাইদের কৃষিকাজ সম্পর্কে সচেতন করা এবং বিভিন্ন রকম কৃষিমূলক যে সমস্যাগুলি সম্মুখীন তারা হয়ে থাকেন সেগুলি সম্পর্কে তাদেরকে অবগত করা। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি টমেটো চাষ। টমেটো চাষ সম্পর্কে আমরা আলোচনা করব শীতকালীন হাইব্রিড টমেটোর রোগ পোকা নিয়ন্ত্রণ ও তার প্রতিকার আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা জানি টমেটো এমন একটি ফসল যে ফসলটি ছাড়া আমাদের কেন সারা পৃথিবীতেই রান্নাঘর প্রায় অচল, এবং শুধু টমেটো দিয়ে রান্নাবান্নার কাজ হয় এমনটা নয়, বিভিন্ন রকম সস বা বিভিন্ন রকম মুখরোচক খাবারও চাইনিজ আইটেমের জন্য তৈরি করা হয়। এবং এই টমেটোটা সম্পর্কে আলোচনা করতে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের মধ্যে। রয়েছেন বরুণ কৃষ্ণ কুণ্ডু, অতিরিক্ত কৃষি অধিকর্তা পি, কাকদ্বীপ মহকুমা, দক্ষিণ চব্বিশ পরগনা। নমস্কার স্যার, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। এবং রয়েছেন আমাদের একজন প্রগতিশীল কৃষক বন্ধু শ্রী গৌতম হালদার, মথুরাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। আপনাকেও জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের আজকের আলোচনা সংক্রান্ত যে বিষয়গুলি আমরা আলোচনা করছি দয়া করে মন দিয়ে শুনুন। আশা করি আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠান থেকে আপনারা পেয়ে যাবেন। স্যার, প্রথমেই আসছি আপনার কাছে। টমেটো চাষের যে পরিচর্যা, এই পরিচর্যা কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, যে কোনো চাষে পরিচর্যাগত যেগুলো দিকগুলো আছে তার জন্য প্রথম থেকে আমাকে কোন মাটিতে আমি চাষ করব সেই মাটি আমাকে ভালোভাবে পরিচর্যাগুলো করতে হবে। মাটি আমাকে ভালো রকমভাবে চাষ দিতে হবে, মাটি ঝুরঝুরে হতে হবে, এবং মাটির প্রকৃতি কীরকম, প্রকার কীরকম, বেলে মাটি না বেলে দোআঁশ, পলি দোআঁশ বা দোআঁশ বা এঁটেল মাটি। এবং তারপরে যেটা আমাদের করতে হবে যে মাটির পিএইচ অর্থাৎ অম্লত্ব বা ক্ষারত্ব। সাধারণত এটা স্লাইটলি অ্যাসিডিক, মানে সামান্য অম্ল থেকে প্রশম মাটিতে এই টমেটোটা ভালো পছন্দ করে। যদি দেখেন যে প্রচুর পরিমাণে অ্যাসিডিক আছে, সেক্ষেত্রে আমাকে অ্যাসিড কমানোর জন্য, অম্লত্ব ভাব কমানোর জন্য আমাকে কিছুটা চুন বা ডলোমাইট প্রয়োগ করতে হবে মাটিটাকে নিউট্রালাইজ করার জন্য। তারপরে আসছি, মাটিতে পর্যাপ্ত জৈব পদার্থের পরিমাণ থাকতে হবে। জৈব পদার্থ যদি থাকে, অর্থাৎ সেটা গোবর সার হতে পারে বা খোল হতে পারে, তাহলে মাটিটাকে হালকা করে দিচ্ছে। ভারী মাটিকে হালকা করছে, হালকা মাটিটাকে কিছুটা ভারী করে দিচ্ছে, মাটিতে বাতাস চলাচল করতে পারছে। আর মাটিতে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা যে সমস্ত রাসায়নিক সার দিচ্ছি সেই রাসায়নিক সারের কার্যকারিতা কিন্তু জৈব সারের উপর নির্ভর করছে। জৈব সার থাকলে মাটিতে অনেক উপকারিতা জীবাণু থাকছে, এবং সেই জীবাণু আমাদের যে রাসায়নিক সার প্রয়োগ করছি তার কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসছি যে অনেক সময় গাছ ঝিমিয়ে পড়ে, এবং সেটা কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, অনেক সময় ছত্রাকের জন্য হতে পারে। এবং সেইগুলো যদি আমরা শুরুতে বিশেষ করে ট্রাইকোডার্মা ভিরিডি বিঘা প্রতি, অর্থাৎ 33 শতকে যদি বিঘা প্রতি 2 কেজি ট্রাইকোডার্মা এবং 1 কেজি সিউডোমোনাস ফ্লুরোসেন্স, যেটা জৈব ব্যাকটেরিয়া নাশক, যদি প্রথম চাষে খোলের সঙ্গে মিশিয়ে যদি প্রয়োগ করা যায়, তাহলে অনেকাংশে এই উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। পরবর্তীকালে গাছ ঝিমিয়ে পড়বে না, এবং পাতায় যে সমস্ত দাগগুলো দেখা যায় ছত্রাক ঘটিত, সেগুলো অনেকাংশে কম হবে, এবং ফসলের উজ্জ্বলতাও বাড়বে। তাই মাটি একটা পরিচর্যা যেমন দরকার, সাথে সাথে বীজের একটা ভীষণ গুরুত্বপূর্ণ। উন্নত মানের বীজ, সঠিক সময়ে সঠিক জাতের বীজ বোনা, এবং একটা নির্দিষ্ট দূরত্বে বীজ বা চারা বোনা, এগুলো করতে হবে, তবেই আমরা ভালো ফলন পেতে পারি। স্যার, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি বারবার মাটির কথা বলছেন, মাটির ক্ষারত্ব, মাটির অম্লত্ব, এগুলো নিয়ে, কিন্তু কোন ধরনের মাটি, এক্স্যাক্টলি কোন ধরনের মাটি টমেটো চাষের উপযোগী বলে আপনারা পরামর্শ দেন? হ্যাঁ, সাধারণত পলি দোআঁশ বা দোআঁশ, এই মাটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মাটি। এবং পিএইচ মানে অম্লত্ব ক্ষারত্ব যেটা আমরা বলছি, প্রশম মাটি হচ্ছে টমেটো চাষের উপযোগী। স্লাইটলি অ্যাসিডিক মানে সামান্য আমলিক টমেটো চাষে হতে পারে। বিশেষ করে 6.5 to 7 পিএইচ টমেটো চাষের পক্ষে খুবই আদর্শ। কোন কোন মুখ্য রোগগুলি এই টমেটো চাষের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তার প্রতিকার সম্পর্কে একটু বিস্তারিত শুনব? টমেটো চাষে যে সমস্ত রোগগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে
আর্লি ব্লাইট অর্থাৎ জলদি ধসা, তারপরে আসছি লেট ব্লাইট নাভি ধসা, আচ্ছা তারপরে আসছি ব্যাকটেরিয়াল উইল্ট মানে ফুল ফল আসার পরে গাছ ঝিমিয়ে পড়ছে এবং ফলন আসছে না। তারপরে আসছি লিফ কার্ল ভাইরাস, পাতা কোঁকড়ানো রোগ, মোজাইক রোগ। আর একটা দেখা যাচ্ছে যে টমেটোর পিছনের দিকে অংশ একটা পচন দাগ দেখা যাচ্ছে রিং করে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে, সেটাকে বলা হচ্ছে ব্লসম এন্ড রট। তো এই সমস্ত, এছাড়া ব্যাকটেরিয়া ঘটিত ফলে দাগ, এগুলো তো আছেই। তো লিফ কার্ল ভাইরাস হচ্ছে পাতাটা কুঁকড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে সহনশীল জাত চাষ করতে হবে। আর হচ্ছে বীজটাকে শোধন করে নিতে হবে, বিশেষ করে ইমিডাক্লোরোপিড 70%, সেটা 5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে নিতে হবে, অথবা থায়োমিথক্সাম 70%, সেটা হচ্ছে 5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে নিলে সেটা হচ্ছে এই যে চষি পোকা যেটা আপনার ভাইরাসটা বহন করছে সেটা থেকে অনেকটা নিরাময় পাওয়া যাবে। এছাড়া হলুদ আঠালো ফাঁদ, বিঘা প্রতি 8খানা, গাছের যা উচ্চতা তার থেকে 1 ফুট বেশি উচ্চতায় যদি হলুদ আঠালো ফাঁদ রাখা যায় তাহলে পতঙ্গ সাধারণত হলুদ রঙে আকৃষ্ট হয় এবং সেখানে আটকে পড়বে, ফলে রোগ হবে না। তাই হলুদ আঠালো ফাঁদ বিঘা প্রতি অর্থাৎ 33 শতকে 8টা রাখতে হবে। আর হচ্ছে যে সমস্ত রোগগুলো বাহক পোকার দ্বারা আক্রান্ত হচ্ছে সেই বাহক পোকা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর হচ্ছে যে সমস্ত রোগগুলোর মধ্যে বললাম যে গোড়া পচা, তারপরে পাতা ধসা, এই সমস্ত ক্ষেত্রে কণিকা অর্থাৎ কাসুগামাইসিন এবং হচ্ছে কপার অক্সিক্লোরাইডের মিশ্রণ, সেইটি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়া এবং পাতায় ভালোভাবে ব্যাকপ্যাক বা ন্যাপস্যাক স্প্রেয়ারের সাহায্যে বৈকালে যদি স্প্রে করা যায় তাহলে ভালো কাজ দেবে। 7 থেকে 10 দিন অন্তর 2 বার স্প্রে করলে ভালো কাজ দেয়। তাহলে এইগুলো আমরা বলছি। এছাড়া আরও অনেক ওষুধ আছে, যেমন ধরুন মেটালাক্সিল এবং ম্যাঙ্কোজেবের মিশ্রণ, বাজারজাতীয় নাম হচ্ছে রিডোমিল, 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, সেটাতেও ভালো কাজ দেবে। তাহলে এই ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক যদি দুটোই লাগে, দুটোই আক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কণিকা যেটা হচ্ছে আপনার কাসুগামাইসিন এবং কপার অক্সিক্লোরাইডের মিশ্রণ, সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন, তাহলে অনেকটাই নিরাময় হবে। আমরা যে সমস্ত রোগগুলোর কথা বললাম সেগুলো শুরুতেই আপনারা নিরাময় করুন। এছাড়া এই পরিপ্রেক্ষিতে বলা ভালো, অনেক সময় রোগ বা পোকা যাই বলুন না কেন সেগুলো আগাছার মধ্যে লুকিয়ে থাকে। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা চারা রোয়া করছি তার ঠিক 30 থেকে 45 দিন পর্যন্ত আগাছা আমাকে নির্মূল করতে হবে। সেক্ষেত্রে হ্যান্ড উইডিং মানে হাত নিড়ান দেওয়া, আলগুলো পরিষ্কার রাখা, দরকার হলে আলে আগে স্প্রে করে তারপরে মূল জমিতে চারাতে আমি স্প্রে করব, এই বলা। আর আরেকটা জিনিস বলা, সাধারণত রৌদ্র উজ্জ্বল দিন, যে দিনটাতে ভালো মেঘলা আবহাওয়ায় স্প্রে না করাই ভালো। পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিনে আমরা বিকেলবেলায় 4টে নাগাদ স্প্রে করব, অথবা সকালবেলা যদি স্প্রে করতে হয় সকাল 8টা থেকে 10টার মধ্যে আমরা স্প্রে করব। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু গৌতম বাবু। গৌতম বাবু, আপনার কাছে আসছি। আপনি তো টমেটো চাষের সাথে যুক্ত, সারা বছর চাষ করে থাকেন। টমেটো চাষের ক্ষেত্রে মুখ্য কোন কোন পোকার উপদ্রব আপনারা দেখতে পান? মূলত টমেটো চাষের মুখ্য পোকাগুলি হচ্ছে চিরুনি পোকা, সাদামাছি, মাকড়, ফল ছিদ্রকারী পোকা এবং জাপ পোকা। আচ্ছা, এইগুলো মূলত আমাদের লক্ষ্য করতে পারি আমরা। আচ্ছা, কোন সময় পোকার উপদ্রব বেশি দেখা যায়, মানে কোনো রকম ঋতুভিত্তিক উপদ্রব আছে কি? হ্যাঁ, ঋতুভিত্তিক তো অবশ্যই আছে। এই ঠান্ডার সময় একটু পোকার উপদ্রব কম থাকে, আচ্ছা, কিন্তু ফলন ততটা ভালো পাওয়া যায় না। বাট গরমের সময় যদি আমরা এইটা চাষ করি তো পোকার উপদ্রব থাকে বেশি। আচ্ছা, এক্ষেত্রে এই যে পোকাগুলির নামগুলি আপনি বললেন, কিভাবে এর থেকে আমাদের অন্য কৃষক বন্ধু যারা দেখছেন এই মুহূর্তে তারা রেহাই পেতে পারেন? যেটা হচ্ছে জাপ পোকা, জাপ পোকা মূলত দমন করতে গেলে প্রথমে টোকেন বা একতারা এইরকম জাতীয় ওষুধ 5 গ্রাম 10 লিটার জলে মিশিয়ে বিকালের পর স্প্রে করতে হবে। আচ্ছা, লেদা পোকা দমনে করার জন্য কাইট 1 মিলিগ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর আপনার মাকড়ের জন্য
অরবান এরকম ওষুধ 1 লিটার জলে গুলে বিকালের পরে স্প্রে করতে। আচ্ছা স্যার, আপনার কাছে আসছে এই যে রোগ পোকার উপদ্রব সম্পর্কে গৌতমবাবু আমাদের জানালেন, এই রোগ পোকার উপদ্রবকে নিয়ন্ত্রণ করার উপায়গুলি যদি আপনি আমার কৃষক বন্ধুদের বিস্তারিতভাবে বলেন। দেখুন, প্রথমে আমাকে যেটা জানতে হবে যে কি রোগ লেগেছে, কি পোকা লেগেছে, এবং সেইগুলোকে আমাকে শনাক্তকরণ করতে হবে। যেমন ধরুন, রোগের ক্ষেত্রে আমি বলছি জলদি ধসা, সাধারণত এটা পাতার মাঝখানে কনসেন্ট্রিক রিং অনুযায়ী দেখা যায়। আচ্ছা, নাভি ধসা সেটা হচ্ছে পাতার ডগা থেকে আসছে। আচ্ছা, এইগুলো চেনা যাবে। তারপর দেখবেন গোড়ার দিকটা দেখবেন বাদামি রং হয়ে গেছে কিনা, হ্যাঁ, কালো কালো দাগ দেখা যাচ্ছে কিনা, সেটা একটা রোগ আছে। তারপরে দেখবেন গোড়াটা লিকলিকে হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, সেটা হচ্ছে চারা ধসা রোগ। পাইথিয়াম নামে এক ধরনের ছত্রাক দ্বারা হচ্ছে। এবার হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া রোগ। দেখবেন পাতার তলদেশে দেখবেন সাদামাছি বা চিরুনি পোকা। চিরুনি পোকাকে ইংরেজিতে বলা হচ্ছে থ্রিপস। এরা পাতার রস চুষে খায়। চিরুনি পোকা বা থ্রিপস থাকলে পাতাটা চকচকে মানে আপনার সিলভারি কালার হয়ে যাবে এবং পাতাটা কুঁকড়ে যাবে। দরকার হলে একটা সাদা কাগজের মধ্যে নিয়ে পাতাটাকে ছিঁড়ে নিয়ে একটুখানি হাতে টোকা দিলে দেখবেন বেশ কিছু পোকা, আপনারা যদি মানে চশমায় বা আতস কাচের নিচে যদি দেখেন যে বেশ কিছু পোকা মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এরা কিন্তু পাতার রস চুষে খাচ্ছে। তার জন্য আমরা কি বলছি, হলুদ আঠালো ফাঁদ লাগান, বীজ শোধন করুন কীটনাশক দ্বারা, অথবা আপনার হচ্ছে সিস্টেমিক ওষুধ আছে, সেইগুলোর মধ্যে আমরা বলছি যে ডাইনোটেফুরান 20% SG, বাজারজাত নাম টোকেন বা ওসিন 5 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। অথবা উলাল্লা, মানে উলাল্লা বলে একটা ওষুধ আছে, 2.5 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, যার টেকনিক্যাল নাম হচ্ছে ফ্লোনিকামিড 50WG। এইটা হচ্ছে 2.5 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। বর্তমানে আরেকটি ওষুধ এসছে রনফেন, এটাতে 3টে টেকনিক্যাল আছে, পাইরিফক্সিফেন, তারপরে আছে এর মধ্যে আছে ডাইনোটেফুরান এবং পিগাসাস মানে হচ্ছে ডায়াফেনথিউরান। এই 3টে সংমিশ্রণ, মাত্রা হচ্ছে 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এই ওষুধটার ভালো দিক হচ্ছে এটাতে যেমন চষি পোকা যাবে, এটাতে আপনার হচ্ছে চিরুনি পোকা যাবে, এবং সাথে সাথে আপনার হচ্ছে সাদামাছিও যাবে। মাত্রা হচ্ছে 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে। যদি শুধু চিরুনি পোকা বা থ্রিপস লাগে তাহলে আপনারা এক্সপোনাস, লেটেস্ট ওষুধ এক্সপোনাস ব্রোফানিলাইড, সেটা 8 মিলিলিটার প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করুন, সেটাও ভালো কাজ দিচ্ছে। তো বর্তমানে যদি সস্তায় প্রথমে যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে একতারা দিয়ে শুরু করুন, থায়োমিথক্সাম 25WG, সেটা 5 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করুন। তাতে যদি না কাজ করে তাহলে চষি পোকার দমনের জন্য আপনারা ডাইনোটেফুরান 20% SG, সেটা 5 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করুন। এরপরে যেরকম ধাপে ধাপে আসবে সেরকম কাজ হবে। মাকড়ের জন্য কি হচ্ছে, পাতা উল্টো দিকে কুঁকড়ে যায়। মাকড় হিসেবে লাল মাকড় উপদ্রব হতে পারে বা হলুদ মাকড় উপদ্রব হতে পারে। এই মাকড় এবং যদি চষি পোকা দুটোই যদি লাগে, সেক্ষেত্রে আপনারা ওবেরন একটি ওষুধ, যেটি হচ্ছে স্পাইরোমেসিফেন টেকনিক্যাল নেম, সেটি 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করুন পাতার উপরে এবং পাতার তলায়। দরকার হলে আপনারা হচ্ছে ব্যাটারি চালিত স্প্রেয়ারের সাহায্যে, হাই ভলিউম স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করুন, তাহলে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। 1 বিঘা জমিতে স্প্রে করতে গেলে মোটামুটি 80 থেকে 100 লিটার ওষুধগুলা জল লাগে, এবং সেইটা ভালোভাবে স্প্রে করলে তবে পোকাগুলো চলে যেতে পারে। আর এইগুলো লক্ষণ দেখে আপনাকে চিনতে হবে। এবং পোকা মধ্যে আরেকটি রোগ এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিমাটোড। মানে কৃমি, গাছের শিকড়ে আব হচ্ছে, মানে গুটি গুটি বাঁধছে। নিমাটোড একবার লাগলে সেইটা ছাড়তে চায় না। এটার জন্যে আপনারা চাষের শুরুতে নিমখোল বিঘাপতি 50 কেজি দিতে পারেন। এছাড়া আপনারা দিতে পারেন প্যাসিলোমাইসিস লিনাসিনাস, হ্যাঁ, বাজারজাত কিছু নাম আছে প্যান্থার PL, সেইটা আপনারা বিঘাতে 1.5 থেকে 2 কেজি খোলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। অথবা আপনারা 2 গ্রাম প্যাসিলোমাইসিস লিনাসিনাস প্রতি লিটার জলে গুলে গাছের গোড়া এবং পাতা ভালোভাবে ভিজিয়ে দিতে পারেন, স্প্রে করে দিতে পারেন। এছাড়া যদি কেমিক্যালের দিকে যেতে চান তাহলে আপনারা ভেলাম প্রাইম 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন, সেটাতেও কিন্তু এই আব বা কৃমি বা নিমাটোড অনেকটাই নির্মূল হবে। বর্তমানে নিমাটোডও কিন্তু
মানে গাছের খুব ক্ষতি করছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। পরে শিকড় মানে গাছটাকে তুলে নিয়ে শিকড়ে দেখা যাচ্ছে যে ছোট ছোট গুটি গুটি আব আসছে, এবং মাটি থেকে যে রস যে পাওয়ার কথা, গাছের উপরে যাওয়ার কথা পাতায়, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং গাছ ঝিমিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো বললেন যে কোন কোন ওষুধগুলো কতটা পরিমাণে দেওয়া যাবে সেই ডোজটা সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এটা কতদিন অন্তর বা কতবার দিতে হবে সেইটা যদি একটু বলেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। এইগুলো নির্ভর করছে যে, যেমন ধরুন যে কোনো ওষুধ বেশি দিন দেওয়া যাবে না, ম্যাক্সিমাম তার ফসল চক্রে 2 বার, দরকার হলে আমরা টেকনিক্যাল ম্যাটেরিয়ালটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করব। আচ্ছা। যেমন ধরুন আমরা রনফেন জাতীয় বলেছি, 2 বার স্প্রে করতে পারেন 15 দিন ছাড়া ছাড়া রনফেন, অথবা আপনারাকে বলেছিলাম এক্সপোনাস 8 মিলিলিটার 10 লিটার জলে 2 বার 15 দিন ছাড়া ছাড়া। মাকড়ের জন্য ওবেরন, এটাও 15 দিন অন্তর 2 বার ম্যাক্সিমাম স্প্রে করতে পারেন, 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। তাহলে আমরা ঘন ঘন, আমার যতক্ষণ না কোনো একটা বড় ফাইল কিনেছি সেটা যতক্ষণ না শেষ হচ্ছে আমরা সেই অনুযায়ী স্প্রে করে যাব সেটা নয়। আমাদের হচ্ছে ওষুধগুলো দেওয়ার ব্যাপারে ওষুধের গায়ে একটা সিম্বল আছে, সেটা মাত্রা আছে, লাল মার্কা না হলুদ মার্কা না নীল মার্কা, মানে বিষাক্ততায় সেই, এবং সবুজ মার্কা। আমরা প্রথমে যদি দেখি খুব তাড়াতাড়ি ফসল তুলব, তাহলে আমরা সবুজ মার্কা ওষুধ দিয়ে তুলব। সবুজ মার্কা ওষুধের বিষাক্ততা মাত্র 3 থেকে 5 দিন। তারপরে হচ্ছে আমরা নীল মার্কা ওষুধে যাব, মানে সবুজের পরে নীল, সেটা প্রায় 10-12 দিনের মতো এর বিষাক্ততা থাকে। তারপরে আমি আসব হলুদ মার্কা, যদি নীল মার্কা ওষুধে কাজ না করে সেক্ষেত্রে আমরা হলুদ মার্কা, যেটা হচ্ছে অতিরিক্ত বিষ, সেটা হচ্ছে 3 সপ্তাহ পর্যন্ত আমি ফসল তুলতে পারবো না। তারপরে লাল মার্কা। বর্তমানে লাল মার্কা যুক্ত ওষুধ প্রায় নেই বা খুব রেস্ট্রিক্টেড ইউজ হয়ে গেছে। সাধারণত আমাদের বিষাক্ততা, পরিবেশ দূষণ কিভাবে করছে তার উপর ভিত্তি করে সবুজ, তারপরে নীল, তারপরে হলুদ, তারপরে লাল মার্কাগুলো এসে গেছে। আচ্ছা গৌতম বাবু, আপনার কাছে আসছি। আপনি কতটা জমির উপরে আপনি টমেটো চাষ করে থাকেন? 1 বিঘা জমিতে আপনাদের প্রথমত আমাদের জাতটাকে ভালো করে সঠিক জাত নির্ণয় করতে হবে। সঠিক জাত নির্ণয় করার পরে ওটাকে আমাদের বিঘা প্রতি 27 থেকে কিংবা 26 থেকে 27 হাজার টাকার মতো খরচ হয়। আচ্ছা। কিন্তু প্রফিট আসে প্রায় 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, এই শীতকাল না গরমকাল, কোন সময়ে টমেটো চাষটা বেশি লাভজনক বলে আপনার মনে হয়? শীতকালের চেয়ে গরমকালে টমেটো চাষটা লাভজনক, কিন্তু একটু ঝুঁকিপূর্ণ থাকে। আচ্ছা আচ্ছা, এই ঝুঁকির বিষয়ে আসবো। স্যার, আপনার কাছে আসছি যে এই যে টমেটো চাষের ক্ষেত্রে গৌতমবাবু জাতের কথা বলছিলেন, এই যে রোগ পোকা সহনশীল জাত কোনগুলি বলে আপনি জানাবেন? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু জাতের উপর নির্ভর করে কিন্তু ফলন পাই। প্রথমত তো পরিচর্যা আছে, এবার জাত কিন্তু একটা ভালো ফলন দেওয়ার আশা রাখি। এবার আমি আজকে দেখতে হবে এই জাত নির্বাচনের কথা বলতে গিয়ে আমাকে দেখতে হবে যেটা আমি জলদি জাত নেব, না মাঝারি জাত নেব, না নাবি জাত নেব। এগুলো অনেক চয়েসের উপর নির্ভর করে। যেমন ধরুন জলদি নেব তাহলে আর্লি গিরি, সুপার সুইট, এই জাতীয় জাতগুলো নেব। যদি মাঝারি জাতগুলো নিই তাহলে আমি যাব হচ্ছে অভিলাষ, তারপর হচ্ছে আরও অনেক জাত আছে, যেমন ধরুন হচ্ছে হিমশিখর, হিমসোনা। যদি আমি লেটের দিকে যাব তাহলে আনসাল বলে জাতটি খুবই ভালো, মানে এক একটা গাছে প্রায় 12 থেকে 15 কেজি পর্যন্ত ফলন দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই জাতগুলো, তারপরে 5242, 575, এই জাতগুলো কিন্তু নাবিতে ভালো হচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে চয়েস। ধরুন কেউ আছে যে সস পারপাসে করবে, তাহলে তার আলাদা জাত আছে। যদি দেখুন যে না আমি স্যালাড হিসেবে খাবো, তাহলে তার একটা জাত আছে। দেখবেন যে সমস্ত হাইব্রিডগুলো যখন স্কিন মোটা, সেগুলো কিন্তু বাজারজাত করতে সুবিধা হয়। আর স্যালাডে দেখবেন যারা খায় তারা চাইবে যে ওর মধ্যে বীজের সংখ্যা যেন কম হয়, মাংসটা যেন বেশি হয়। আচ্ছা, এই কারণগুলো আমাদেরকে নির্বাচনগুলো করতে হবে। আর হচ্ছে আমাদের স্ট্যাকিং করতে হবে, মানে হচ্ছে মাচা করে যদি আমরা ফসলটা ফলাই তাহলে রোগ পোকা কম লাগবে এবং ফলনটা বেশি ঝুলে থাকবে এবং পরিচর্যাও করতে সুবিধা হবে। ইনিশিয়ালি মাচা করে চাষ করতে গেলে খরচ বেশি হয় ঠিকই, কিন্তু প্রোডাকশন আপনাকে পুষিয়ে দেবে। আচ্ছা গৌতমবাবু, আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি বলছিলেন যে গরমকালে টমেটো চাষ ঝুঁকিপূর্ণ। আপনি যদি একটু সংক্ষেপে বলেন কেন ঝুঁকিপূর্ণ এবং কিভাবে এই ঝুঁকিকে আমরা এড়াতে পারি?
প্রথমত আমাদের সঠিক জাতটাকে নির্ণয় করতে হবে, তারপরে মালচিং করতে হবে, জৈব পদার্থ বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে এবং বীজটাকে শোধন করতে হবে। বীজটা শোধন করার পরে হলুদ আঠালোযুক্ত ফাঁদ বেশি পরিমাণে আমাদেরকে জমিতে লাগাতে হবে। তাহলেই আমরা এই তাহলে সমস্যাগুলো আমরা- থেকে মুক্তি পেতে পারবো। স্যার, সার্বিকভাবে যদি আপনি বলেন যে কিভাবে টমেটো চাষ করলে আমাদের, ইতিমধ্যেই তারা জেনে গেছেন কৃষক বন্ধুরা, সার্বিকভাবে যদি বলেন কিভাবে আপনারা সহায়তা দিয়ে থাকেন এবং তারা লাভবান হবেন। হ্যাঁ, দেখুন, আমাদের অনেক সময় মাটি পরীক্ষা করা সম্ভব হয় না। আমি আজকে বললাম 6.5 to 7, অনেক সময় মাটি পরীক্ষা করা সত্যিই সম্ভব হয় না। তবুও আমি চাষি ভাইদেরকে অনুরোধ করব, প্রতি জমিতে সাধারণত 3 বছর অন্তর মাটিটা পরীক্ষা করান এবং মাটি পরীক্ষার ভিত্তিতে যদি সার প্রয়োগ করেন তাহলে সারের কার্যকারিতা বৃদ্ধি পায়। যদি দেখেন যে প্রচুর পরিমাণে রোগ পোকা লেগেছে, সার দেওয়া বন্ধ করুন। যদি রোগ লাগে তাহলে রোগনাশক ওষুধ। সাধারণত দেখবেন স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মেঘলা আবহাওয়ায় দুটো, একটা হচ্ছে রোগও হয়, পোকা হয়। পোকার মধ্যে থাকবে জাপ পোকা, মানে অ্যাফিড, মানে কেউ মেরি পোকা বলছে, আর একটা হচ্ছে যে ধসা, ঝলসা, এগুলো লাগবে। বর্তমানে আবহাওয়া দপ্তর অনেক উন্নত হয়েছে, তারা চাষিদেরকে নিত্য নতুন আগামী 7 দিনের আবহাওয়া কি থাকবে সেটা চাষি ভাইদের বলে দেয় এবং কোন সময় কোন রোগ এবং পোকা লাগে সেটা চাষি ভাইরা নিশ্চয়ই জানেন এবং তারা যদি আগাম প্রতিষেধক হিসাবে সেই রকম ট্রিটমেন্টগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই লাভবানের মুখ দেখবেন। সাধারণত চারা লাগানোর 50 থেকে 80 দিন পর্যন্ত ফলন দেয় টমেটো। আমাকে কিন্তু টমেটোর আমার বাজার দেখে কিন্তু আমাকে টমেটোর চারা লাগাতে হবে, যে সময় দাম অত্যাধিক থাকে। বিশেষ করে আমি বলতে চাইছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত আমাদের রাজ্যে যে ফলন কম হয় সেটা কিন্তু আমাদের ব্যাঙ্গালোর, মানে কর্ণাটক থেকে আসছে এবং আপনারা নিশ্চয়ই জানেন 90 থেকে 120 টাকা কিলো করে আমরা টমেটো কিনি। তখন আমাদের রাজ্যে টমেটো প্রায় নেই বললেই চলে। কিন্তু বেশ কিছু জাত আছে, আরকা শ্রেষ্ঠা বলে একটা জাত আছে, আনসাল বলে যে জাতগুলো আছে, সেইগুলো কিন্তু এই হিট টলারেন্স এবং এইগুলোতে ভালো হয় এবং অনেকে কিন্তু শেড নেটেও টমেটো চাষ করছে এবং নানা রকম পরিচর্যা যদি ঠিকঠাক করা যায় তাহলে নিশ্চয়ই ভালো ফলন দেবে। যখন উচ্চ ফলনশীল হাইব্রিড আমরা বলছি তখন সে মাটি থেকে কিন্তু ভালো পরিমাণ খাবার নেবে। এবার ধরুন আপনি যে সারটা প্রয়োগ করেছেন জৈব এবং অজৈব, সেটাতেও যদি না পোষাতে পারেন সেক্ষেত্রে 100% জলে দ্রবণীয় সার, বিশেষ করে 19-19-19 বা 18-18-18 এনপিকে বা 0050 এবং কিছু হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড, তারপর ট্রাসেল, এইগুলো স্প্রে আকারে করে দেবেন। ট্রাসেল হলে 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে, অ্যাগ্রোমিন গোল্ড হলে 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে, আর হচ্ছে এনপিকে যে সমস্তগুলো বললাম সেইগুলো আপনারা হচ্ছে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করুন। তাহলে আপনার ফলের সাইজ বাড়বে এবং উজ্জ্বলতাও বাড়বে এবং প্রোডাকশনও বাড়বে। এর পরিপ্রেক্ষিতে আর একটা জিনিস সুতরাং বলে আমরা রাখি, আজকের অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে শীতকালীন টমেটো চাষে, হাইব্রিড টমেটো চাষে কিভাবে আমরা রোগ পোকাকে এড়িয়ে চলতে পারি এবং কিভাবে আমরা আরো বেশি লাভবান হতে পারি। অনেক ধন্যবাদ স্যারকে। স্যার আমাদের মধ্যে ছিলেন এবং আমাদের প্রগতিশীল কৃষক বন্ধু ছিলেন আমাদের মধ্যে, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করলেন। আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনারা পুনরায় দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানে যদি কোনো চিঠি লিখতে চান আমাদের দপ্তরে, তারা চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, কলকাতা 18/3, উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 7,95,000। আমরা আবার দেখা হবে আগামী কোনো পর্বে। অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।